হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, সিমপ্লেক্স মেথডের মাধ্যমে লিনিয়ার প্রোগ্রাম সমাধানের এই ম্যাথটা খেয়াল করেন। আমার বলছে যে নিম্নের লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাটি সিমপ্লেক্স মেথড 1 এর মাধ্যমে সমাধান করা। তাহলে সিমপ্লেক্স মেথডের তিনটা মেথড আছে, মেথড 1, মেথড 2 আর একটা হচ্ছে মেথড 3। তাহলে মেথড 1 এর মাধ্যমে সমাধান করতে হলে আমার এই সমস্যার তিনটা ধাপ ফলো করতে হবে। প্রথম ধাপ হচ্ছে আমার খেয়াল করতে হবে যে সমস্যাটা মিনিমাইজেশনে দেওয়া আছে না ম্যাক্সিমাইজেশনে দেওয়া আছে। দেখেন এইখানে লেখা দিয়েছে যে মিনিমাইজেশন z = -x1 + 2x2। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যদি সমস্যা মিনিমাইজেশনে দেওয়া থাকে তাহলে এটাকে ম্যাক্সিমাইজেশন করে নিতে হবে। প্রথম ধাপের কাজ কি? যদি মিনিমাইজেশন দেওয়া থাকে তাহলে এটা ম্যাক্সিমাইজেশন করে নিতে হবে, ম্যাক্সিমাইজেশন করে নিতে হবে। তাহলে ম্যাক্সিমাইজেশন যদি আমি এই যে ম্যাক্সিমাইজেশন করতেছি কাকে, এই যে z কে, তাহলে ম্যাক্সিমাইজেশন করার উপায় হচ্ছে যেই মিনিমাইজেশন দেওয়া থাকবে এটাকে মাইনাস দ্বারা গুণ করা, মাইনাস মিনিমাইজেশন জেড। দেখেন বুঝছেন কিনা? আমার সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করতে হলে প্রথম কাজ হচ্ছে খেয়াল করতে হবে মিনিমাইজেশনে দেওয়া আছে নাকি ম্যাক্সিমাইজেশনে দেওয়া আছে। যদি মিনিমাইজেশনে দেওয়া থাকে তাহলে আমার কাজ হচ্ছে যা দেওয়া আছে তাকে মাইনাস দ্বারা গুণ করে ম্যাক্সিমাইজেশন আগে নিতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আমার যে অসমতা আছে এটা খেয়াল করতে হবে। দেখেন এই ম্যাথের জন্য তিনটা অসমতা দেওয়া আছে, একটা দুইটা তিনটা, তিনটা শর্ত দেওয়া আছে। এখন খেয়াল করতে হবে এই শর্তের মধ্যে, দেখেন এই শর্তের মধ্যে ডান পাশে কোনো মাইনাস আছে কিনা। যদি ডান পাশে মাইনাস থাকে তার মানে আমার এই শর্তগুলোকে মাইনাস দ্বারা গুণ করে ডান পাশে প্লাস বানাতে হবে। ঠিক আছে? প্রথম মেথডটা হচ্ছে যদি মিনিমাইজেশন দেয়া থাকে ম্যাক্সিমাইজেশন করে নিতে হবে মাইনাস দ্বারা গুণ করে। তারপরে খেয়াল করব যদি অসমতায় মাইনাস থাকে তাহলে এই মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করে আগে আমার প্লাস করে নিতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ, যে যদি অসমতায় মাইনাস থাকে, অসমতায় অসমতায় যদি মাইনাস থাকে তাহলে কিছু রূপান্তর করতে হবে প্লাসে, অসমতা মাইনাস থাকলে প্লাসে রূপান্তর করতে হবে। ঠিক আছে? তাহলে এখন দেখুন তো আমার যে ম্যাথটা দেওয়া আছে এটা কিসে দেওয়া আছে? মিনিমাইজেশনে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ম্যাক্সিমাইজেশন করে নেওয়া। তাহলে এটাকে কিভাবে ম্যাক্সিমাইজেশন করা যায়? আমরা লিখবো যে ম্যাক্স জেড। তাহলে ম্যাক্সিমাইজেশনের কাজ হচ্ছে মাইনাস দ্বারা গুণ করা। তাহলে এখানে মাইনাস দ্বারা গুণ করেন, মাইনাস দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে x1 প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসের এটা হয়ে যাবে কি মাইনাসের 2x2। ঠিক আছে? আমরা প্রথমে এটাকে ম্যাক্সিমাইজেশন করে নিলাম। তারপরে কাজ হচ্ছে দেখেন এখানে একটা এসটি আছে, তাহলে এই ম্যাক্সিমাইজেশনের জন্য আমার একটা এসটি লিখতে হবে। ঠিক আছে? ম্যাক্সিমাইজেশনের জন্য একটা এক্সটি লিখতে হবে। এখন ম্যাক্সিমাইজেশনের জন্য আমরা এক্সটি কিভাবে লিখতে পারি? এখানে খেয়াল করেন কি বলছিলাম যে এখানে মাইনাস দ্বারা গুণ করতে হবে যদি মাইনাস থাকে। দেখেন এখানে মাইনাস নাই, তার মানে মাইনাস দ্বারা গুণ করার কোনো চিন্তা নাই, যা আছে তাই লিখবো। এখন যা আছে তাই লেখার ক্ষেত্রে আরেকটা কাজ হচ্ছে ভেরিয়েবল যোগ করা। এখন দেখেন কয়টা শর্ত আছে, একটা দুইটা তিনটা, তিনটা শর্তের জন্য আমরা তিনটা ভেরিয়েবল যোগ করব। তো ভেরিয়েবল গুলো এরকম হতে পারে যে s1, আরেকটা হতে পারে s2, আরেকটা হতে পারে s3। তিনটা ভেরিয়েবল যোগ করব, তিনটা শর্তের জন্য তিনটা ভেরিয়েবল যোগ করব। এখন ভেরিয়েবল গুলো কি আমি যোগ করব নাকি বিয়োগ করব এটা ডিপেন্ড করবে এটা কি লেস দেন আছে নাকি গ্রেটার দেন আছে। যদি লেস দেন থাকে, যদি এরকম থাকে যে আমি এই সাইডে লিখতেছি নোটগুলি, যদি লেস দেন থাকে, লেস দেন থাকলে আমার এই যে এই সাইডে ভেরিয়েবল গুলো যে নিব s1 s2 s3, এই ভেরিয়েবল গুলো আমি কি করব যোগ করব। যদি লেস দেন থাকে ভেরিয়েবল গুলো যোগ করব, আর যদি গ্রেটার দেন থাকে, যদি গ্রেটার দেন থাকে তাহলে ভেরিয়েবল গুলো কি করব বিয়োগ করব। ঠিক আছে? তাহলে আমরা দুই ধরনের ভেরিয়েবল নেব, একটা হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল আর একটা হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল। এই মাইনাস কে বলা হয় হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল, সারপ্লাস ভেরিয়েবল আর স্ল্যাক ভেরিয়েবল। এটা কত স্ল্যাক ভেরিয়েবল। ঠিক আছে? তাহলে আমার এখানে দেখেন এটা কি আছে, গ্রেটার দেন নাকি লেস দেন। এটা দেখেন লেস দেন, লেস দেন 10, তার মানে আমার এটা কি হবে লেস দেন থাকলে স্ল্যাক ভেরিয়েবল হবে। স্ল্যাক ভেরিয়েবল মানে আমি ভেরিয়েবল গুলোকে কি করব যোগ করব। তাহলে এখানে খেয়াল করেন s3 এর মধ্যে ভেরিয়েবল প্রথমটার মধ্যে আমরা s1 যোগ করব, দ্বিতীয়টার মধ্যে s2 যোগ করব, তৃতীয়টার মধ্যে s3 যোগ করব। তাহলে আমার এখানে প্রথমে কি আছে x1 যেভাবে সেভাবে থাকবে যে মাইনাসের x1 প্লাসের 3x2। এখন এইটার সাথে আমি একটা ভেরিয়েবল যোগ করব, কি ভেরিয়েবল? s1 ভেরিয়েবল। প্রথমটার সাথে s1, দ্বিতীয়টার সাথে s2, তৃতীয়টার সাথে s3। এখন দেখেন s1 যে যোগ করলাম আমার তো আরো দুইটা ভেরিয়েবল ছিল, এই যে s2 এবং s3। ঠিক আছে? তাহলে আমার এই দুইটা ভেরিয়েবল কিন্তু এখানে যোগ করা যাবে না, এই কারণে এটা হচ্ছে 0s2 প্লাস এর এটা হচ্ছে 0s3। এখন এই অসমতায় আমার সমান সমান চিহ্ন হবে এবং এখানে থাকবে 10। দেখেন বুঝতে পারছেন কিনা? প্রথম ধাপ হচ্ছে মিনিমাইজেশন থাকলে মাইনাস দ্বারা গুণ করে ম্যাক্সিমাইজেশন করে না। তারপরে এই ম্যাক্সিমাইজেশনের জন্য একটা এসটি হবে। এসটিটা কিভাবে লিখবো? যতটা শর্ত থাকবে ততটা ভেরিয়েবল যোগ অথবা বিয়োগ করব। এখন যদি লেস দেন থাকে তাহলে আমরা যোগ করব ভেরিয়েবল গুলো, যদি গ্রেটার দেন থাকে তাইলে আমার এটা সারপ্লাস ভেরিয়েবল, তখন আমরা বিয়োগ করব। এখন আমার যেহেতু এখানে লেস দেন আছে আমি কি করতেছি যোগ করতেছি। তো প্রথমটার সাথে s1 যোগ, দ্বিতীয়টার সাথে s2, তৃতীয়টার সাথে কত s3। তাহলে এখানে s1 যোগ করলাম, পরে বাকি দুইটা লিখতে হবে। এখন বাকি দুইটা যেহেতু আমার নাই, প্রথমটা মাঝে s1 যোগ করছি তার কারণে এটা 0 এটা 0। পরে খেয়াল করেন তারপর একটা যেভাবে আছে সেভাবে যে x1 প্লাস এর কত আছে 2x2, 2x2। এখন
আমার এইটার সাথে কি যোগ করব, প্রথমটা S1 যোগ করছিলাম, তার মানে এখানে যোগ করব S2, ঠিক আছে। তাহলে এইখানে তো S1 এবং S3 থাকবে, এই কারণে এটা হয়ে যাবে 0S1 প্লাস আর এখানে উপরে থাকবে 0S3 ইজ ইকুয়াল টু কত, অসমতাটা হয়ে যাবে সমান 10 এবং 6। দেখেন বুঝতে পারছেন কিনা। তৃতীয় নাম্বারটাও সেম, এখানে x1 এর মতো থাকবে, যে x1 এর মতো থাকবে মাইনাসের x2 এইখানে ভেরিয়েবল যোগ করবো কত, উপরে S1 যোগ করছি, পরে S2 যোগ করছি, তার মানে এইখানে যোগ করবো আমি S3, তার মানে এটার আগে S1 ছিল যেহেতু এখানে নাই, তার মানে 0 প্লাস এর এটা কত 0S2, এইটা সমান সমান কত দেয়া আছে 2। এটা দেখেন বুঝতে পারছেন কিনা। প্রথম ধাপে হচ্ছে মিনিমাইজেশন থাকলে ম্যাক্সিমাইজেশন করে নেওয়া, অসমতায় মাইনাস থাকলে মাইনাস দ্বারা গুণ করে প্লাস করে নেওয়া, তারপরে হচ্ছে ভেরিয়েবল যোগ করা। এখন ভেরিয়েবল S1 S2 S3 যোগ করব নাকি বিয়োগ করব, গ্রেটার দেন আর লেস দেন ইকুয়াল দেখে আমরা বুঝবো, ঠিক আছে। আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখানে আরেকটা জিনিস লিখতে হবে যে এখানে কি কি আছে, x1 x2 S1 S2 S3 এই সবগুলো গ্রেটার দেন 0, তার মানে এটা এইভাবে লেখা যায় যে x1 x2 S1 S2 S3 এই সবগুলো গ্রেটার দেন কত 0, সবগুলি 0 তে কি হবে, বড় হবে। এবং উপরে দেখেন আমি যে ম্যাক্সিমাইজেশন লিখছি, এই ম্যাক্সিমাইজেশনে কিন্তু আমার এই পদগুলো লিখতে হবে যে S1 একটা ভেরিয়েবল ছিল প্লাসের 0S2 একটা ভেরিয়েবল যোগ করছি, এই যে 0S3 তিনটা ভেরিয়েবল যোগ করছি। এখন আমার এই চার্টের দিকে খেয়াল করেন, আমাদের মেইন কাজ হচ্ছে তারপর চার্টে, এই চার্টে আমার তিনটা ঘর আছে। প্রথম ঘরে এই ঘরটার নাম হচ্ছে সিজে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে কনস্ট্যান্ট বি এই ঘরের নাম হচ্ছে কনস্ট্যান্ট বি, আর অপরটার নাম হচ্ছে মেন রেশিও ঠিক আছে। তাহলে এস জে এর মাঝে আবার সি জে এর মাঝে আবার দুইটা ঘরে বিভক্ত, একটা হচ্ছে সিবি আর একটা হচ্ছে আমার বেসিস, ঠিক আছে। তাহলে আমরা এই বেসিসের মধ্যে এখন এই চার্টে খেয়াল করেন, আমরা বেসিসের মধ্যে বসাবো ওই যে ভেরিয়েবল গুলো ছিল, ওই যে x1 x2 S1 S2 S3, তার মানে এই বেসিস বরাবর বসবে x1, ওই যে এখানে যা ছিল x2, তারপরে কি আছে আমরা S1 ধরে নিছিলাম, S2 ধরে নিছিলাম, S3 ধরে নিছিলাম, ঠিক আছে। যে x1 x2 S1 S2 S3 উপরে ঘরে আমি কি লিখবো, উপরে ঘরে যা লিখবো এর জন্য তাকাতে হবে এই যে ম্যাক্সিমাইজেশনে যেটা কি ছিল। দেখেন তো ম্যাক্সিমাইজেশনে এই সবগুলির আগে সহগ যা ছিল এই সহগগুলি আমার উপরে ঘরে বসবে। তো দেখেন তো এই ম্যাক্সিমাইজেশনে x1 এর আগে সহগ কত 1, তার মানে এখানে বসবে 1, x2 এর আগে সহগ কত -2, তার মানে এখানে বসবে -2, S1 এর আগে সহগ কত 0, S2 এর আগে সহগ কত 0, S3 এর আগে সহগ কত 0। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে ছকটা আগে নিব, ছকটা মাঝে তিনটা ঘর হবে, যে একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট, ঠিক আছে। প্রথম পার্ট হবে সিজে এর মাঝে দুইটা পার্টে বিভক্ত থাকবে, একটা হচ্ছে সিবি আর একটা হচ্ছে বেসিস। এখন বেসিস বরাবর বসাবো আমার এইখানে যেই উপাদানগুলি আছে, যে x1 আছে x2 আছে S1 আছে S2 আছে S3 আছে, তার মানে আমরা বেসিসের মাঝে এই সবগুলি পদ বসাবো। বসানোর পরে আমরা তাকাবো ম্যাক্সিমাইজেশনের, এই ম্যাক্সিমাইজেশনের যেই রাশিটা আছে এইখানে সহগ কোনগুলি আছে, x1 এর আগে সহগ 1, x2 এর আগে সহগ -2, তারপরে সহগ কত 0 0 0 বসাইলাম, তারপর আমাদের কাজ শেষ। এখন দেখেন বেসিস বরাবর কি বসাবো, বেসিস বরাবর বসাবো হচ্ছে আমরা যেগুলোকে ধরে নিছিলাম, যে ভেরিয়েবল গুলোকে ধরে নিছিলাম, ভেরিয়েবল ধরে নিছিলাম আমরা একটা S1, তারপর ভেরিয়েবল ধরে নিছিলাম S2, তারপর ভেরিয়েবল ধরে নিছিলাম কত S3, ঠিক আছে। যে তিনটা ভেরিয়েবল ধরে নিছি আমরা এই তিনটা বসাবো। এখানে আরেকটা লাইন লেখা যায় যে এরপরে আরেকটা লাইন লেখা যায় যে আইবিএফএসটা কি, যে ওই যে আমি যেগুলোকে ধরে নিয়েছিলাম ভেরিয়েবল, একটা ধরে নিয়েছিলাম S1, একটা ধরে নিয়েছিলাম S2 এবং একটা কি ধরে নিয়েছিলাম S3 আইবিএফএস, এবং এগুলির মান কত হবে, এই যে এই সংখ্যাগুলি যে 10 6 2, তার মানে এখানে লেখা যাবে 10, তারপরে এটা হচ্ছে 6, তারপরে হচ্ছে 2, এই মানটা আমার পরে কাজে লাগবে। এখন এখন খেয়াল করেন এই যে এখানে কনস্ট্যান্ট বি আছে, এই নাম্বারগুলি হচ্ছে আমার কনস্ট্যান্ট বি, এই যে S1 বরাবর কি আছে 10, তার মানে S1 বরাবর এখানে লেখা যায় 10, তারপরে S2 বরাবর এখানে লেখা যায় 6, এখানে লেখা যায় 6, আবার S3 বরাবর কত আছে 2, তার মানে এখানে কত লেখা যায় 2। দেখেন বুঝতে পারছেন কিনা। এখন দেখেন এই পাশে আরেকটা ঘর আছে সিবি, এখন সিবিটা কি হবে, সিবিটা হবে S1 S2 S3 এসব কোথা থেকে নিব, এই যে মেইন ম্যাক্সিমাইজেশন থেকে। তো এইখানে সবগুলোর আগে সব কত 0, তার মানে এটা হবে 0 S1 0 S2 0 S3, ঠিক আছে। এখন এইখানে মান বসাতে হবে, যে তিনটা শর্ত দেওয়া ছিল, যে এটা একটা শর্ত, এটা একটা শর্ত, এটা একটা শর্ত, তিনটা শর্ত থেকে সবগুলি সহকের মান আমরা এই ঘরে বসাবো। তো দেখেন যদি আমি প্রথম শর্ত খেয়াল করি, প্রথম শর্তের ক্ষেত্রে x1 এর ভ্যালু কত -1, তার মানে এখানে হবে -1, ঠিক আছে। আবার খেয়াল করেন x2 এর ভ্যালু কত +3, তার মানে এটা হবে 3, তারপরে এটা হবে হচ্ছে +1, তার মানে এটা 1, তারপরে s2 কত 0, এটাও কত 0, পরে নিচেরটা খেয়াল করেন x1 এর ভ্যালু কত 1, তার মানে এখানে হবে 1,
x2 ভ্যালু কত 2, তার মানে এটা 2, তারপর একটা হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপরে আবার 0। পরে তৃতীয় শর্তে খেয়াল করেন, এটার মান কত 1 1, তারপর এটা হচ্ছে মাইনাসের 1, তারপর একটা হচ্ছে 0, তারপর একটা 0, তারপর একটা কত 1। এখন বুঝতে পারছেন কিনা কি করছি, যে শর্তগুলি থেকে আমরা মানগুলো এখানে বসাই দিলাম। এখন এইখানে আমার বের করতে হবে জেড জে মাইনাসের সিজে। এখন এটা আমরা কিভাবে বের করতে পারি, জেড জে মাইনাসের সিজে, এইটা বের করার আরেকটা উপায় আছে। উপায়টা কি, যে আমরা প্রথমে এইখানে সিবি তে যা আছে x1 এ যা আছে গুণ করব। দেখেন তো 0 এবং -1 গুণ করলে কত হয় 0। ওইটা থেকে আমি বাদ দিব উপরে যা আছে, এই যে বাদ দিব উপরে যা আছে কত সিজে কত, এই যে এটা। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, প্রথম এটা গুণ করব, তো 0 - 1 যোগ 0 গুণ 1 যোগ 0 গুণ 1, তারপরে সবগুলো থেকে আমি বাদ দিব উপরেরটা। মানে আমি প্রথমে জেড এর মান বের করব, তো জেড এর মান বের করার জন্য আমি প্রথমে এর সাথে এটা গুণ দিব, যোগ এর সাথে এটা গুণ দিব, যোগ এর সাথে এটা গুণ দিব। আমরা লেখা দিই প্রথমটা এরকম, যে 0 গুণ -1 যোগ আবার 0 গুণ +1, তো এটা হবে 0 ইনটু +1 প্লাস 0 গুণ 1, তার মানে 0 গুণ 1। এই সবগুলো সাথে বিয়োগ হবে, এই যে দেখেন বিয়োগ হবে সিজে এর মান কত আছে উপরে, x এর উপরে যা আছে তাই, যে এটা হচ্ছে সিজে এর মান। দেখেন বুঝতে পারছেন কিনা, তার মানে এই পুরোটা 0 থেকে যদি আমি 1 বাদ দেই, তার মানে এই ঘরে আমার এটা হবে -1, এটা কত হবে -1। দেখেন বোঝা গেছে কিনা। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, প্রথমে এটার সাথে এটা গুণ দিব, এটার সাথে এটা গুণ দিব, এটার সাথে গুণ দিব, সবগুলো যোগ করব, যোগফল থেকে আমি উপরেরটা বাদ দিব। আবার এই দ্বিতীয় ঘরের ক্ষেত্রে খেয়াল করেন, 0 এর সাথে 3 গুণ দিব, 0 এর সাথে 2 গুণ দিব, 0 এর সাথে -1 গুণ দিব। যেই যোগফল হবে ওই যোগফল থেকে -2 বাদ, তো সবগুলোকে 0 দ্বারা গুণ করে 0। ওইখান থেকে যদি -2 বাদ দেয়, তার মানে মাইনাসে মাইনাসে এটা হবে +2। আবার এখানে খেয়াল করেন 0 এর সাথে 1 যোগ, ঠিক আছে, এই যে আমি এইভাবে লিখি 0 এর সাথে 1 যোগ প্লাসের 0 এর সাথে 0 যোগ, তার মানে 0, 0 এর সাথে আবার 0 যোগ, তার মানে এখানেও সবকিছু 0। তো এটা থেকে বাদ দিতে হবে উপরেরটা, তো এটা থেকে যদি আমি উপরেরটা বাদ দিই, উপরে কত আছে 0, তার মানে এটাও 0 হবে। তার মানে বুঝতে পারছেন, পরে সবগুলি 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে। এখন দেখেন এতটুকু করার পরে আমার খেয়াল করতে হবে এই বক্সে কোনো মাইনাস সংখ্যা আছে কিনা। এই বক্সে যতক্ষণ মাইনাস সংখ্যা থাকবে ততক্ষণ আমার এই ম্যাথটা করে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এই বক্সে আমার একটা মাইনাস সংখ্যা আছে, তার মানে এই ম্যাথটা আমার কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। এখন কন্টিনিউ করার জন্য আমার এইখানে সর্বনিম্ন সংখ্যা খুঁজে বের করতে হবে। দেখেন তো এই পুরো ঘরের মধ্যে সর্বনিম্ন সংখ্যা কত, -1 না, তাহলে -1টাকে আমার আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তো এই -1 বরাবর আমার যে কলামটা আছে এই কলামটা নিতে হবে, তার মানে এই যে -1 বরাবর কি আছে, এই যে এইটা। ঠিক আছে, এখন খেয়াল করেন কনস্ট্যান্ট বি এর মধ্যে সর্বনিম্ন কি আছে, কনস্ট্যান্ট বি এর মধ্যে সর্বনিম্ন আছে কত 2, তার মানে 2 বরাবর যেই ঘরটা আছে, যে 2 বরাবর যে ঘরটা আছে, এই যে ঘরটা নিতে হবে। এখন দেখেন তো দুইটা ঘর এক এক জায়গায় মিলিত হয়েছে, কোথায়, এই যে 1 এ না, এই যে 1 এ মিলিত হয়েছে দুইটা ঘর একটা বিন্দুতে মিলিত হয়েছে, কোন বিন্দুতে, 1 বিন্দুতে। তাহলে 1 বিন্দুতে যদি মিলিত হয়, এই 1 নিয়ে আমরা এখন কাজ করব। ঠিক আছে, এটা ব্যবহার করে আমরা এখন মেইন রেশিও ব্যবহার করব। তাহলে দেখেন এখানে আমরা যদি মেইন রেশিও ব্যবহার করতে চাই, মেইন রেশিও বের করা টেকনিক হচ্ছে আমার কনস্ট্যান্ট বি তে যা থাকবে, কনস্ট্যান্ট বি তে যা থাকবে এইটাকে ভাগ করতে হবে। এই যে আমার এই বরাবর যে সারিটা কলামটা বের হয়েছিল এইটার -1 দ্বারা, তার মানে 10 কে যদি -1 দ্বারা ভাগ করি আমার आंसर কত আসতেছে, -10। কিন্তু মেইন রেশিওতে মাইনাস গ্রহণযোগ্য নয়, সুতরাং এখানে কোনো মান থাকবে না। পরে খেয়াল করেন 6 কে ভাগ করতে হবে 1 দ্বারা, তো 6 কে 1 দ্বারা ভাগ করলে এটা 6, আবার 2 কে ভাগ করতে হবে 1 দ্বারা, 2 কে 1 দ্বারা ভাগ করলে এটা কত থাকবে 2। তাহলে আমার এই পর্যন্ত কাজ শেষ, মেইন রেশিও বের করা পর্যন্ত কাজ শেষ। ঠিক আছে, এখন যেহেতু আমার এই ঘরে মাইনাস আছে, তার মানে ম্যাথটা আবার কন্টিনিউ করতে হবে। এখন আমি কন্টিনিউ কিভাবে করব, এখন খেয়াল করেন আমার এই পুরাটা এইটা মিলে একটা বিন্দুতে মিলিত হয়েছে 1 বিন্দুতে। এখন দেখেন তো এই 1 বরাবর কে আছে, x1 না, এই যে x1, এবং এইটা বরাবর কে আছে s3, এই যে এটা বরাবর আছে s3, আবার এই 1 বরাবর কে আছে x1। তার মানে এই দুইটা এখন রূপান্তর হয়ে যাবে, এই s3 টা চলে যাবে x1 এর জায়গায়, x1 টা চলে আসবে কোথায়, s3 এর জায়গায়। দেখেন বুঝতে পারছেন কিনা, আমার এই S3 জায়গায় কে আসবে, x1, এবং S3 টা ওই জায়গায় চলে যাবে। ঠিক আছে, এখন দেখেন এটা যদি এই যে এই বিন্দুতে মিলিত হইতো, যদি 0 বিন্দুতে মিলিত হইতো, তাহলে 0 বরাবর কি আছে S1, এবং এই 0 বরাবর করে আছে কত S2, তার মানে S1 টা এখানে চলে আসতো, S2 টা কোথায় উপরে চলে যেত। আমার এটা যদি এই বিন্দুতে মিলিত হইতো, যদি এই দুইটা যদি এই বিন্দুতে মিলিত হইতো, তার মানে এইটা উপরে বরাবর আছে S2, এইটা বরাবর কত আছে S3, তার মানে S3 টা চলে যাবে S2, S2 টা চলে আসতো কোথায় S3 এর জায়গায়। দেখেন বুঝতে পারছেন কিনা। এখন যেহেতু এটা আমার এই বিন্দুতে মিলিত হয়েছে, তো এইটার উপরে কত আছে x1, এইটার সাথে কি আছে s3, তার মানে s3 টা চলে যাবে উপরে, x1 নিচে, বাকি যা আছে তাই থাকবে। s1 এর মধ্যে থাকবে, s2 এর মধ্যে থাকবে, s3 জায়গায় আমার কি হবে, এই যে x1,
S3 এর জায়গায় আমার এখানে কি হবে x1। দেখেন বুঝতে পারছেন কিনা এলে যে বিন্দুতে মিলিত হবে, ধরেন এই যে 2 বিন্দুতে মিলিত হইতো, তাহলে 2 বিন্দুতে মিলিত হলে 2 বরাবর কি আছে x2, 2 বরাবর কি আছে s2, তার মানে s2 টা এখানে x2 এখানে চলে আসতো, তার মানে এটা s1 হতো, এটা x2 হতো, s3 যেভাবে আছে সেভাবেই থাকতো। ঠিক আছে, এখন খেয়াল করেন, এখন আমি এখানে যে সহগগুলো লিখবো এই সহগগুলো কিন্তু চেঞ্জ। s1 এর সহগ 0 ছিল 0, s2 এর সহগ 0 ছিল 0, এখন x1 এর জায়গায় কত হবে, এই যে 1, x1 এর জায়গায় কিন্তু এখন আর 0 হবে না, x1 এর জায়গায় কি হবে 1। দেখেন বুঝছেন কিনা, এখন বাকি সব কিছু আবার আগের মতো, বাকি সব কিছু কি ঘরটা আছে এই পুরো জিনিসটা আমার এখানে ফিক্স থাকবে। তার মানে এখানে 1 ছিল 1 থাকবে, এখানে মাইনাসের 1 ছিল মাইনাসের 1 থাকবে, এখানে 0 ছিল 0 থাকবে, 0 ছিল 0 থাকবে, 1 থাকবে, এখানে 1 থাকবে। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে এই পাশে কাজ করা। এখন দেখেন এটার সাথে সহগ কত আছে 0, এটার সাথে সহগ কত আছে 0, তার মানে এই দুইটা যে 0 হবে এটা ফিক্সড, এটা ফিক্সড। এখন আমরা এখানে মানগুলো খুঁজে বের করব কিভাবে। এখন দেখেন আমার এই ঘরগুলো বের করার জন্য, এই ঘরগুলো বের করার জন্য আমার একটা সূত্র আছে কি, যে নিউ ভলিউম কিভাবে বের করতে পারি, ওল্ড ভলিউম থেকে বাদ কি এর কলাম ভ্যালু ইনটু কি এর রো ভ্যালু ডিভাইডেড বাই কি এলিমেন্ট। তার সূত্র দিকে তাকানোর দরকার নেই, আমরা সরাসরি বের করে দেখেন যে আমরা নিউ ভলিউম কিভাবে বের করতে পারি। প্রথম হচ্ছে ওল্ড ভ্যালু, তাহলে আমরা এইটার জায়গায় এটা এখানে নতুন একটা মান বের করবো। তার মানে আগের মানটা কত ছিল 3, আমরা লিখবো 3, এটা থেকে বাদ দিব। দেখেন 3 বরাবর যে কলাম ভ্যালু আছে, 3 বরাবর কলাম কে -1 না, তার মানে উপরে হবে -1 ইনটু 3 বরাবর যে রো ভ্যালু আছে, তো 3 বরাবর রো ভ্যালু কত -1, তার মানে -1 ইনটু -1 ইনটু -1 ডিভাইডেড বাই কি এলিমেন্ট। তাহলে কি এলিমেন্ট হচ্ছে অলওয়েজ ওই যে বিন্দুতে মিলিত হয়েছিল ওই বিন্দুটা হচ্ছে আমার এলিমেন্ট, কি এলিমেন্ট। তার মানে 1 বিন্দুতে মিলিত হয়েছিল, আমার প্রত্যেকটা বার আমার কি এলিমেন্ট কত হবে 1। দেখেন বুঝছেন কিনা, আমার পূর্বের যে ভ্যালু ছিল এটা, এটা থেকে বাদ পূর্বের ভ্যালু বরাবর কলাম ভ্যালু যে আছে, তো কলাম ভ্যালু -1 ইনটু রো ভ্যালু কত -1, তার মানে -1 গুণ দিলে কি হবে +1 কে ভাগ করব কি এলিমেন্ট দ্বারা। তো কি এলিমেন্ট কি, কি এলিমেন্ট হচ্ছে যে বিন্দুতে মিলিত হয়েছে তার মান, তো যে বিন্দুতে মিলিত হয়েছে ওইটাকে 1, ওইটা দ্বারা ভাগ করলে এই যে -1 হবে +1 কে 1 দ্বারা ভাগ করলে 1, তার মানে 3 থেকে 1 চলে গেলে আমার আনসার কত থাকবে 2, তার মানে আমার নতুন ভ্যালুটা কত হবে এখানে 2। একই ভাগে বাকি সবগুলো আমি এখন 1 এর ক্ষেত্রে যদি বের করতে চাই, আমার আগের মান কত ছিল 1, মাইনাসের 1 বরাবর কলামের ভ্যালু, তো কলামের ভ্যালু কত -1 ইনটু 1 বরাবর রো এর ভ্যালু কত 0, তাহলে এটা 0 দ্বারা গুণ করলে পুরোটা 0, 0 নিচে 1 দিলে এই পুরোটা 0, তার মানে 1 থেকে 0 বাদ দিলে আমার आंसर কত আসে 1, তার মানে এই বরাবর आंसर কত আসবে এখানে 1। পরে খেয়াল করেন যে আমার এটা কি কত আছে 0, তার মানে আগের ভ্যালু আমার ছিল 0, এভাবে প্রত্যেকটা বের করা যায়। আগের ভ্যালু ছিল আমার 0, 0 থেকে বাদ 0 বরাবর যেই নাম্বারটা আছে, তাহলে যে এখন কিন্তু এটা নিলে হবে না, এটা নিলে হবে না, আমি যতটুকু মার্ক করছি এই অংশটুকু নিয়ে আমার কাজ করতে হবে। আমি যখন নতুন কিছু বের করব তখন যখন আমি এটা নিব এটা দিয়ে কাজ করলে হবে না, এটা নিয়ে এটা দিয়ে কাজ করলে হবে না, যতটুকু মার্ক করছি যারা মিলিত হয়েছে যেগুলো এগুলি নিয়ে কাজ করতে হবে। তো এখন আমার 0 জায়গা যদি বের করি, ঠিক আছে, তাহলে 0 থেকে বাদ যাবে, তো 0 থেকে বাদ যাবে, এখন 0 বরাবর যে কলাম ভ্যালু কত -1, তার মানে এখানে -1 ইনটু 0 বরাবর রো ভ্যালু কত 0, তো 0 দ্বারা গুণ করলে এটা 0 দ্বারা 1 দ্বারা ভাগ করলে এখানে 0, 0 থেকে বাদ দিলে 0, आंसर কত 0, তার মানে এটা হবে 0। এখানে 0 নিয়ে কাজ করলে আমার এখানে आंसर কত আসবে 0। এইভাবে প্রত্যেকটা এখানে কি করা যায় বের করা যায়। এখন ধরেন আমি এই যে এই সারি বের করা শেষ, এখন মাঝেরটা বের করব, তো মাঝে এখানে কত আছে 2, তাহলে আমার আগের ভ্যালু কত লেখেন 2, 2 থেকে বাদ 2 বরাবর কলাম কে আছে 1, 1 ইনটু 2 বরাবর রো কে আছে -1, তো 2 ইনটু -1 ডিভাইডেড বাই 1, তার মানে এটা হবে -1 কে 1 দ্বারা ভাগ করলে -1, তো মাইনাসে প্লাস, তো 2 একে যোগ করলে এটা आंसर কত আসবে 3, তার মানে এখানে ভ্যালু কত আসতেছে 3। পরে খেয়াল করেন এই 0 নিয়ে যদি কাজ করি 0 0 মাইনাস, একইভাবে আমি এখানে করলে 0 মাইনাস, তাহলে এইটা বরাবর কলাম ভ্যালু কত 0 বরাবর কলাম ভ্যালু কত 1, ঠিক আছে, এই যে 0 নিয়ে কাজ করতেছি, তো 0 বরাবর কলাম ভ্যালু কত 1, 0 বরাবর রো ভ্যালু কত 0, তার মানে 1 রে 0 দ্বারা গুণ করলে 0, 0 কে 1 দ্বারা ভাগ করলে কত 0, 0 কে 1 দ্বারা ভাগ করলে 0, তার মানে 0 থেকে বাদ দিলে এটা आंसर কত আসে 0, তার মানে 0 নিয়ে কাজ করলে এটা आंसर কি আসবে 0। পরে খেয়াল করুন 1 নিয়ে কাজ করলে, আমি যদি 1 নিয়ে কাজ করি তাহলে 1 1 মাইনাসের 1 ইনটু 0, 0 0 0 ভাগ করলে 0, তার মানে 1 থেকে 0 বাদ দিলে আমার आंसर কত থাকবে 0। দেখেন এই 0 নিয়ে যদি আমি কাজ করতে চাই, এই 0 নিয়ে কাজ করলে আমার 0 প্রথম কত মেইন ভ্যালু কত 0, তার মানে আমরা এখানে মেইন ভ্যালু কত 0, তাহলে ওল্ড ভ্যালু 0, তাহলে ওল্ড ভ্যালু 0 নিলে এইটা বরাবর কলাম ভ্যালু কত 1, তাহলে কলাম ভ্যালু 1 ইনটু রো ভ্যালু
রো ভ্যালু কত আছে 1, রো ভ্যালু আছে 1, রো এলিমেন্ট কত 1, তার মানে দেখেন 0 মাইনাসের 1 রে 1 দ্বারা গুণ করলে 1 ভাগ করলে কত 1, তার মানে এটার আনসার আসতেছে আমার মাইনাসের 1। তার মানে এখন আমার নতুন ভলিউমটা কত হবে -1। একইভাবে দেখেন আমরা এই 10 এর ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট বিটা বের করি। তাহলে কনস্ট্যান্ট বি বের করতে চাইলে আমার আগে কত আছে 10, আগের ভ্যালু কত 10 মাইনাস, এখন 10 বরাবর কলাম ভ্যালু কত -1, কলাম ভ্যালু -1, রো ভ্যালু কত এখন কিন্তু 2 হবে। এখন কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু এইটা আর আমার রো আসবে না, এটার ক্ষেত্রে রো আসবে ভিতর থেকে। তাহলে 10 বরাবর রো কত 2, তার মানে এইটা ইনটু 2 ডিভাইডেড বাই cos, তারপরে এখানে হবে 10 মাইনাসের, এটা হবে -2, ঠিক আছে -2, তো মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে +2, তার মানে এটা आंसर কত আসবে 12। তার মানে এখানে আমি নতুন ভ্যালু কত পাচ্ছি, নতুন ভ্যালু পাচ্ছি 12। পরে 6 এর ক্ষেত্রে খেয়াল করেন একই ভাবে 6 মাইনাসের, এটার কলাম কত আছে 1, এটার কলাম ভ্যালু আছে 1 ইনটু রো ভ্যালু আছে কত 2, রো ভ্যালু 2, কি এলিমেন্ট হচ্ছে 1, তার মানে 2 আর 1 গুণ করলে 2, 1 ভাগ করলে 2, তার মানে 6 থেকে 2 চলে গেলে আমার এখানে থাকবে 4, তার মানে এটা আসতেছে আমার 4। এখন 2 এর জন্য খেয়াল করেন, এই যে 2 এর জন্য খেয়াল করেন, 2 এর জন্য কিন্তু আমি কলাম নিতে পারবো, কোনো রো নিতে পারবো না, ঠিক আছে? তাইলে আমার এই 2 যা আছে এখানে 2 টা ফিক্স থাকবে, ঠিক আছে? যেহেতু 2 এর জন্য কোনো কাজ করা যায় না। এখানে একইভাবে আমরা z মাইনাস c বের করতে পারি। তো z মাইনাস c কিভাবে বের করা যায়, যে আমরা এটার সাথে এটা গুণ দিব যোগ, এটার সাথে এটা গুণ দিব যোগ, আবার এটার সাথে এটা গুণ দিব। তার মানে এরকম যে 0 গুণ 0, এই যে 0 গুণ 0 প্লাসের 0 গুণ আবার 0, তো 0 গুণ 0 প্লাসের 1 গুণ 1, তার মানে 1 গুণ 1, পরে মাইনাসের, এখন মাইনাসের কোনটা হবে, ওই যে উপরে দেখেন 1 আছে, তার মানে মাইনাসের এখানে হবে 1, তো 1 1 গুণ করলে 1, ঠিক আছে? 1 1 গুণ করলে 1, এখানে আছে মাইনাসের 1, তো 1 থেকে মাইনাসের 1 বাদ দিলে আমার পরে থাকবে 0, তো এটার आंसर আসবে 0। পরে আবার এটা এই ঘরের ক্ষেত্রে খেয়াল করেন যে 0 এর সাথে একবার 2 গুণ দিব, তাহলে 0 গুণ 2 आंसर হবে 0, 0 এর সাথে 3 গুণ দিলে 0, 1 এর সাথে মাইনাসের 1 গুণ দিলে হবে মাইনাসের 1, এটা থেকে বাদ দিতে হবে উপরেরটা, তো উপরে কত আছে মাইনাসের 2, তো এখানে আছে মাইনাসের 2, তাহলে মাইনাসের 2 যদি আমি বাদ দেই, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাসের 2, ঠিক আছে? প্লাসের 2 হয়ে গেলে এটা যদি প্লাসের 2 হয়ে যায়, তাহলে উপরে থাকবে মাইনাসের 1 প্লাসের 2, এটার आंसर কত 1, তার মানে এই জায়গায় হবে আমার 1। পরে 3 নাম্বারটা খেয়াল করেন যে 0 দিয়ে যদি আমি 1 রে গুণ দেই 0, 0 দিয়ে 0 রে গুণ দিলে 0, আবার 1 দ্বারা 0 রে গুণ দিলেও কি 0, এইটা থেকে বাদ দিতে হবে উপরেটা, তার মানে এটা 0। পরে আবার এই ঘরের ক্ষেত্রে খেয়াল করেন 0 এর সাথে 0 গুণ দিলে 0, 0 এর সাথে 1 গুণ দিলে 0, 1 এর সাথে 0 গুণ দিলে 0, এটা থেকে আবার 0 বাদ দিলে এখানেও 0। এখন 3 নাম্বার ঘরে কিন্তু আর 0 হবে না, কেন? খেয়াল করেন 3 নাম্বার ঘরে এটার সাথে 0 গুণ দিলে 0, 0 এর সাথে 0 গুণ দিলে 1 -1 গুণ দিলে 0, 1 এর সাথে 1 গুণ দিলে কিন্তু 1, এই 1 থেকে বাদ দিতে হবে 0, তো 1 থেকে 0 বাদ দিলে এটার आंसर কত চলে আসবে 1। এখন দেখেন এই পুরা ঘরে আমার কিন্তু কোনো মাইনাসের মান নাই, এই পুরা ঘরে কি আমার কোনো মাইনাসের মান নাই, তাহলে আমার ম্যাথ এখানে ক্লোজ। তাহলে যেহেতু এখানে মাইনাসের মান নাই, আমার এখান থেকে মেইন রেশিও বের করার কোনো দরকার নেই। যখনই আমার সব মান এই ঘরে পজিটিভ চলে আসবে, এই মাইনাসের মান যখন সব ঘরে পজিটিভ চলে আসবে, ওইখানেই ম্যাথ শেষ।